আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে আনলক বাই বস সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব এক্সপ্লেন করেছিলাম। আজ আমরা তৃতীয় ও চতুর্থ পর্বের এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য কমেন্টে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, দ্রুত দেখে আসবেন। গত দুই পর্বে আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট কিম সিওনজু ইনসককে বলেছিল, আমি তোমাকে 1 বিলিয়ন টাকা দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তখন পার্কিনসক বলেছিল, আমাকে শুধু 1 বিলিয়ন টাকা দিলে হবে না, তার সাথে আমাকে তোমার কোম্পানিতে চাকরিও দিতে হবে। তখন সিওনজু বলেছিল, ঠিক আছে, তুমি আমার কোম্পানিতে যাও এবং আমার জায়গায় কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যাও। আর এই পর্বের শুরুতে আমরা দেখি সিওনজু মানে ফোনের ভেতর থেকে যে কথা বলছে সেই সিওনজু বারোর মাধ্যমে জানতে পারে ওই রাতে একটা কন্টেইনার ট্রাকের মাধ্যমে তার উপর হামলা হয়, আর সেই ঘটনার মাধ্যমে সে ফোনের ভেতর ট্র্যাপ হয়ে যায়। আর এই ফোনটি পার্কিনসক পাহাড়ে খুঁজে পায়, কিন্তু সে পাহাড়ে কিভাবে এলো সেটা কিছুই সে বুঝতে পারছে না। তখন ইনসক এটা দেখার জন্য ইন্টারনেটের সার্চ দেয়, কিন্তু ওইখানে সিওনজুকে নিয়ে কোনো খবরই দেখতে পায় না। তখন ইনসক বলে, আচ্ছা, ইন্টারনেটে আপনার উপর হামলা হওয়ার কোনো খবর নেই কেন? আপনি এত বড় একটা কোম্পানির মালিক, আর আপনার উপর হামলা হয়েছে তার কোনো খবরই প্রকাশ হয়নি। তখন সিওনজু বলে, আমার উপর যারা হামলা করতে পারে তাদের পক্ষে এই খবর লুকানো অসম্ভব। ইন্টারনেটে কোনো খবর না পেয়ে ইনসকের একটু সন্দেহ হয়, তাই ইনসক সিওনজুর দেওয়া টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করে। সে একটা ওয়্যারলেস ইয়ারফোন অর্ডার করে এবং সেটা ঠিকভাবেই অর্ডার হয়, ফোন থেকে টাকাও কেটে নেয়। তখন ইনসক ভেবে নেয় সিওনজু কোনো ফ্রড না, সে যা বলছে সব ঠিকই বলছে। কিন্তু তবুও ইনসক সিওনজুর কথায় রাজি হবে কি না সেটার কোনো সিদ্ধান্তই সে নিতে পারছিল না। অনেক চিন্তাভাবনার পর অবশেষে সে নিজেকে মনে মনে প্রেসিডেন্ট হিসেবে চিন্তা করে। সেভাবে ছোটবেলায় তার অ্যাক্টর হওয়ার খুব ইচ্ছা ছিল, সেটা তো পূরণ করতে পারেনি, কিন্তু এখন সে বাস্তবে প্রেসিডেন্টের অভিনয় করবে। কিন্তু ইনসক তার বাবা মাকে সত্যিটা বলে না। সে তার বাবা মাকে বলে তার সিলভার লাইনিং কোম্পানিতে চাকরি হয়ে গেছে, তাই তাকে যেতে হবে। এটা শুনে তো তার বাবা খুবই খুশি। সে এক দৌড়ে তার বন্ধুদের কাছে ছেলের এই সাফল্যের কথা বলতে যায়। এরপর ইয়নসক যখন বাসে যাচ্ছিল তখন তার মাথায় একটা চিন্তা আসে। সে ভাবে, কোম্পানির লোকেরা কি তাকে সত্যি প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবে? তখন সিওনজু বলে, তারা তোমাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে চাইবে না, কিন্তু এটা আমার সিদ্ধান্ত, আর তারা আমার সিদ্ধান্তকে সম্মান করবে। তুমি টেনশন করো না, আমি তোমাকে বস বানিয়েই ছাড়বো। সিওনজুর কথা শুনে ইনসক একটু চিন্তামুক্ত হয়। এরপরে সিনে আমরা দেখি কিম সিওনজু ইনসককে শপিং করে দেয় এবং থাকার জন্য একটা হোটেল দেয়। নতুন জামা কাপড়, ভালো পরিবেশ আর বিলাসবহুল জীবন দেখে পার্কিনসক খুবই খুশি হয়। একসময় তার কোনো চাকরি ছিল না, এখন সে গাড়ি বাড়ির সব কিছুরই মালিক। এরপর আমরা জানতে পারি ফোনের ভেতরে থাকা সিনজুর ওই দিনের গল্ফ মাঠে বমিয়ন কোম্পানির ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যানের সাথে যে মিটিং করেছিলেন সেটা ব্যতীত তার তেমন কিছুই মনে নেই। সেই মিটিংয়ের পর কি হয়েছিল, কার সাথে কি কথা হয়েছে, তার কিছুই তার স্পষ্ট মনে নেই। আরও অবাক করা বিষয় হলো, সে কিভাবে পাহাড়ে পৌঁছালো, কে তাকে সেখানে নিয়ে গেল, বা কিভাবে সে ফোনের ভেতর আটকা পড়লো, এসব কিছুই সে জানে না। আর এই রহস্যটায় ধীরে ধীরে এই গল্পকে আরও ইন্টারেস্টিং করে তোলে। আর এদিকে সিওনজুকে নিয়ে তার বাড়ির কেয়ারটেকাররা দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সিওনজু কখনো হঠাৎ করে এমন উদা হয়নি। তারা ভাবে হয়তো কোনো জরুরি কাজে তিনি বিদেশ গেছেন, কিন্তু কোথাও কোনো খবর না থাকায় তাদের মতো একটা ভয় কাজ করে। এর পরের সিনে আমরা দেখি ইনসক সিওনজুর দেওয়া নতুন গাড়িতে করে প্রথম দিনের অফিসে যাচ্ছে। যাওয়ার পথে সিওনজু ইনসককে তার কোম্পানির গুরুত্বপূর্ণ লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথমে পরিচয় করানো হয় ডিরেক্টর কোয়াকের সাথে। ডিরেক্টর কোয়াক এমন একজন লোক যে দুর্বলদের উপর জুলুম আর শক্তিশালীদের সামনে চাটুকারিতা করে। সে আগে বমিয়ন কোম্পানির হয়ে কাজ করত, ওইখান থেকে সে এখানে এসেছে, আর সে ইয়ংগুনের আন্ডারে কাজ করে। এদিকে নতুন প্রেসিডেন্ট আসবে বলে ডিরেক্টর কোয়াক অফিসের কর্মচারীদের নিয়ে তাকে স্বাগতম জানানোর জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। গাড়ি থেকে নামার পরই সবাই একসাথে তাকে স্বাগতম জানায়। এত মানুষ একসাথে দেখে ইনসক একটু অস্বস্তি বোধ করে, কিন্তু এরপর সে নিজেকে শান্ত করে নিয়ে তার অভিনয় শুরু করে। সে গিয়ে বলে, তোমাদের সবার কি এখানে থাকার কথা? এসব চাটুকারিতা আমার একদমই পছন্দ না, যাও সবার কাজে যাও। বসের কাছে এসব শুনে সবাই নিজ নিজ কাজে চলে যায়। এরপর ইনসক সিওনকে দেখতে পায়। তাকে দেখেই সে ক্যারেক্টার থেকে বের হয়ে যায়। সে সিওনকে জিজ্ঞেস করে, এই তুমি তো আমাকে শার্টটা দিয়েছিলে তাই না? কিন্তু সিওনের সাথে ডিরেক্টর কোয়াক থাকায় কোনো উত্তর না দিয়ে ইনসককে নিজের অফিস রুমে নিয়ে যায়। ইনসক এত বড় আর বিলাসবহুল অফিস দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই তার কাছে ডিরেক্টর কোয়াক আসে এবং তার চাটুকারিতা শুরু করে দেয়। সে বলে, আমি ভাবতেই পারিনি সেদিন আপনি ইন্টারভিউ দিতে আসেননি, বরং বস হিসেবে আমাদের কার্যকলাপ দেখতে এসেছিলেন।
কিন্তু হঠাৎ সে সন্দেহ প্রকাশ করে বলে, আচ্ছা আপনার হোম টাউন, বয়স, স্কুল, এমনকি চেহারাও প্রেসিডেন্ট সিয়নজুর সাথে মিল নেই, তাহলে আপনি প্রেসিডেন্টকে কিভাবে চিনেন? এই প্রশ্ন শুনে ইনসকের একটু ভয় লেগে যায়, কিন্তু নিজেকে সামলিয়ে নিয়ে বলে, মনে করেন আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। একথা বলে সে আর কিছু বলে না। আর এখানে তৃতীয় পর্ব শেষ হয়। আর চতুর্থ পর্বের শুরুতেই সিয়নজু ইয়নসককে তার ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে বলে, যেন সে ওই দিন কি ঘটেছিল সেই সম্পর্কে জানতে পারে। আসলে সিয়নজু 12.4.0 নামে একটা 12 বিটা ভার্সন তৈরি করছে, যেটা সম্পূর্ণ হলে এআই জগতে আমূল পরিবর্তন আসবে, কারণ এটা ঠিক মানুষের মতোই চিন্তা ভাবনা করতে পারত। যাই হোক, এদিকে আমরা দেখি প্রেসিডেন্ট সিয়নজু বমিয়ন কোম্পানির ডিরেক্টর ওমিরানের কাছে একটা ইমেল পাঠায়, যেখানে তিনি বলেন তিনি একটা কাজে ছুটিতে গেছেন, তার পরিবর্তে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে ইনসককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। কিন্তু এটা ভাইস চেয়ারম্যান ইয়ংগুন হু একদমই পছন্দ হয়নি, কারণ সিলভার লাইনিং কোম্পানি এবং বমিয়ন কোম্পানি মিলে সেলফ ড্রাইভিং কার লঞ্চ করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্টের চলে যাওয়ায় সে খুবই ক্ষুব্ধ হয়। কিন্তু ওমিরান ইনসককে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপ্রুভ করে। যেহেতু কোম্পানির ডিরেক্টর আর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ওমিরান রাজি হয়েছে, তখন ইয়ংগুন আর কিছুই করতে পারেন না। আর এদিকে শিওনের পাওনাদার মাপি শিওনকে না পেয়ে সরাসরি তার কোম্পানিতে চলে আসে। তাকে কোম্পানিতে ঢুকতে না দেওয়ায় কোম্পানির সিকিউরিটির সাথে মারামারি শুরু করে। শিওন সেটা দেখতে পেয়ে তাকে নিয়ে বাইরে যায় এবং তার পাওনা পরিশোধ করে দেয়, এবং তাকে বলে টাকা পরিশোধ হয়ে গেছে এমন একটা এগ্রিমেন্ট করতে। কিন্তু মাপি এই টাকা পেয়ে সন্তুষ্ট নয়। সে বলে, এটা তো আসল টাকা দিয়েছ, এই টাকার ইন্টারেস্ট কে দিবে? সময়মতো টাকা ফেরত দিলে আর এটা হতো না। এই বলে মাপি এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি ইয়ংগুন ও তার পার্সোনাল সেক্রেটারি মিলে নতুন প্রেসিডেন্ট ইনসককে নিয়ে ষড়যন্ত্র শুরু করে, আর তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করে ডিরেক্টর কোয়াক। কারণ এই ইয়ংগুন চায় না সিলভার লাইনিং কোম্পানি এবং বমিয়ন কোম্পানির ওমিরান মিলে সেলফ ড্রাইভিং কার লঞ্চ করুক। আসলে ইয়ংগুন ভাইস চেয়ারম্যান থেকে বমিয়ন কোম্পানির চেয়ারম্যান হতে চায়, কিন্তু যদি তারা সেলফ ড্রাইভিং কার লঞ্চ করে ফেলে তাহলে সে কখনোই বমিয়ন কোম্পানির চেয়ারম্যান হতে পারবে না। যাই হোক, ওই দিন অফিস শেষে ইয়নসক সিয়নজুর বাড়ির সামনে যায়। কিছুক্ষণ পর মিনা সহ বাড়ির কেয়ারটেকার শপিং করে বাড়িতে আসে। মিনাকে বাড়ির ভেতরে দিয়েই বাড়ির এক কেয়ারটেকার, যার নাম বাটলার, সে আবার গাড়ি নিয়ে বের হয়ে যায়। এটা দেখে সিয়নজুর সন্দেহ হয়, তাই সে ইয়নসককে বলে তার পিছু নিতে। সিয়নজু ভাবে তার লাশ না পাওয়ার কারণে হয়তো তাদের প্লেনে বড় গড়বড় লেগে গেছে, তাই তারা বাটলারকে টার্গেট করতে পারে, এমনকি সে নিজেও এর মধ্যে সামিল থাকতে পারে। যাই হোক, পিছু করতে করতে একসময় তারা একটা কফি শপের মধ্যে পৌঁছায়। তখন বাটলার কফি শপের মধ্যে গিয়ে বসে, আর ওখানে আগে থেকেই আরেকজন উপস্থিত ছিল। তখন ইনসক ওই লোকটাকে সেটা দেখতে যায়। সেখানে গিয়ে তারা খুবই অবাক হয়, কারণ ওই লোকটার কেউ না, তার পার্সোনাল সেক্রেটারি শিওন। এরপর সিয়নজু সেখান থেকে দ্রুত তার বাড়িতে যেতে বলে। তখন ইনসক চোরের মতো সিয়নজুর বাড়িতে ঢুকে, যেন কেউ টের না পায়। তখন ইনসক বলে, আপনি তো বলেছিলেন আমাকে আপনার কোম্পানির প্রেসিডেন্ট বানাবেন, কিন্তু এখন তো চোর বানিয়ে দিলেন। তখন সিয়নজু বলে, 1 বিলিয়ন ওয়ান জেতা কি এতই সহজ? যাই হোক, সে আস্তে আস্তে সিয়নজুর রিডিং রুমে যায়, আর সেখানে সিয়নজু ইনসককে তার রুমে থাকা ওই লকারটা খুলতে বলে, যেই লকারে প্রথম পর্বে আমরা দেখেছিলাম ইয়নজু একটা গুরুত্বপূর্ণ ফাইল রেখেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, ইনসক লকারটা খুলে দেখে এর ভিতর কোনো ফাইল নেই। এটা সিয়নজু শুনে খুবই অবাক হয়, কারণ একমাত্র সে ছাড়া এই লকার আর কেউ খুলতে পারে না। তাহলে এই লকারটা কে খুললো? কে এই ফাইলটা নিয়ে গেল? এরপর আমরা দেখি বাড়ির মহিলা কেয়ারটেকার সিয়নজুর রিডিং রুমের দিকে আসে। ইনসক এটা বুঝতে পেরে রিডিং রুমের ভেতরে থাকা একটা গাড়ির ভেতর লুকিয়ে পড়ে। কেয়ারটেকার আসে রুমের লাইট জ্বালায় এবং আশপাশ দেখতে থাকে কেউ আছে কিনা, এবং কিছুক্ষণ পর সেখানে বাটলারও আসে। ইনসক যখন গাড়ির ভিতর লুকিয়ে ছিল, সিয়নজুর ফোনে একটা কল আসে। কলের শব্দ শুনে কেয়ারটেকাররা মনে করে নিশ্চয়ই এখানে কেউ আছে। ঠিক সেই মুহূর্তে সিয়নজু বুদ্ধি করে কেয়ারটেকারের ফোনে একটা মেসেজ পাঠায়। মেসেজে লেখা ছিল, সামনের মাস থেকে আমি তোমার বেতন বাড়িয়ে দিব। হঠাৎ করে সিয়নজুর মেসেজ পেয়ে এবং সাথে বেতন বাড়ানোর খবর পেয়ে কেয়ারটেকার খুবই খুশি হয় এবং সে এখান থেকে চলে যায়, এবং কিছুক্ষণ পর বাটলারও এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর ইনসক সিয়নজুর বুদ্ধির তারিফ করে। সে বলে, আপনার মাথায় এই বুদ্ধি আসলো কিভাবে? এজন্যই আপনি এত বড় হয়েছেন। ঠিক সেই মুহূর্তে ওই ফোনে একটা রেস্ট্রিকশন নাম্বার থেকে মেসেজ আসে, যেটা থেকে ইনসকের তো হুশ উড়ে যায়। ওই মেসেজে লেখা ছিল, আপনি ফোন ধরছেন না কেন? এটা আমার ফোন আমাকে ফেরত দিন। এই মেসেজ থেকে ইনসক তো হতভম্ব হয়ে যায়, কারণ সিয়নজু তো বলেছিল সে ফোনের ভেতর ট্র্যাপ হয়ে গেছে। তাহলে তার ফোনে যে সিয়নজু মেসেজ করেছে, এই সিয়নজুকে, আর ফোনের ভেতর এই সিয়নজুকে, যে তাকে তার কোম্পানির প্রেসিডেন্ট বানিয়েছে। এই সন্দেহের মধ্য দিয়েই এই পর্বের শেষ হয়। তো কেমন লাগলো আজকের 2 পর্ব? আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে সামনের পর্বগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। তো দেখার আমন্ত্রণ রইল। সামনের পর্বে আমরা বুঝতে পারবো আসল সিয়নজুকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 সপ্তাহ পর দেখা হবে। ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।